সরকারি হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া স্বীকৃতি বন্ধ সহ ৫ দাবি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, সামলাতে না পারলে পদত্যাগ দাবি। চাঁদাবাজি বন্ধ হওয়ায় ছিনতাই ডাকাতি বেড়েছে বলছে র্যাব, পুলিশকে দলদাসে পরিণত না হওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। সরকারি চাপেই বিতর্কিত ভোটে বাধ্য অনেক ডিসি, লেজুর বৃত্তির সুযোগ না রাখার তাগিদ। বিরতিহীন সংবাদ দুপুরের শিরোনাম শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি সাফাত বিন ফরিদ। এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া ডাক্তার হিসেবে স্বীকৃতি দেয়া বন্ধ সহ ৫ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন বিভিন্ন সরকারি হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সকাল ৮টা থেকে কর্মবিরতি শুরু করেন ইন্টার্নরা। কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে মেডিকেল কলেজের অন্য শিক্ষার্থীরাও ক্লাস পরীক্ষা বর্জন করেছেন। একই দাবিতে কর্মবিরতি চলছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও। আন্দোলনকারীরা বলছেন, দীর্ঘদিন ধরে নিয়মতান্ত্রিক উপায়ে তারা এসব দাবি সরকারের কাছে জানিয়ে এলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উচ্চ মাধ্যমিক পাশ করে যে কেউ ডাক্তার পদবি ব্যবহার করে অপচিকিৎসা করছেন বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা। এতে মূল চিকিৎসকেরা হেনস্থার শিকার হচ্ছেন দাবি তাদের। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে আরও জানাতে চট্টগ্রাম ও রাজশাহী থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতে যাব চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় সকাল ৮টা থেকে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে সেবায় কেমন প্রভাব পড়েছে, তাদের দাবি দেওয়ার ব্যাপারে কোনো কর্তৃপক্ষ আলোচনা করতে এসেছে কি? শিক্ষার্থীরা এবং ইন্টার্ন চিকিৎসকরা মূলত যে দাবিতে আন্দোলনটি করছেন বা কর্মসূচি দিয়েছেন, তাদের এই কর্মবিরতির কারণে আউটডোর এবং জরুরি বিভাগ আর পাশাপাশি ওটি সেবা চলমান থাকলেও ওয়ার্ডগুলো, বিশেষ করে যে ওয়ার্ডগুলোতে ভর্তিকৃত রোগীরা আছেন সেই ওয়ার্ডগুলোতে আসলে সেবা বিঘ্নিত হচ্ছে। এখন পর্যন্ত তারা তাদের 1টা পর্যন্ত তারা তাদের কর্মসূচি পালনে সভা সমাবেশ এবং মানববন্ধন করেছে। তবে দুপুর 2টার দিকে আসলে কিছুক্ষণ সময় আগে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে পরিচালক রয়েছেন সেই পরিচালকের সাথে তারা কথা বলেছেন এবং তারা তাদের দাবির সপক্ষে একটি স্মারকলিপি দিয়েছেন, সেটি যাতে সরকারের যথাযথ দপ্তরে পৌঁছে দেওয়া হয়। এবং আমরা মেডিকেল কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি, তারা যেটি বলছেন কিছুটা প্রভাব পড়লো, তবে সেটি ব্যাপক আকারে নয়। এবং তারা যেহেতু বলছেন যে এখানে অন্যান্য আবাসিক চিকিৎসক সহ অন্যান্যরা আছেন, অন্যান্য ডিগ্রিধারী চিকিৎসকরা, ফলে সেই পরিমাণ ঘাটতি তারা আসলে দেখছেন না। তবে আমরা রোগীদের সাথে কথা বলেছি এবং যারা এখানে হাসপাতালে সেবা নিতে এসেছেন তারা বলছেন আসলে এমনিতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের সবগুলো সরকারি হাসপাতালে চিকিৎসকের একটি সংকট থাকে, সেটি দুপুরের পরে আরও বেশি প্রকট আকার ধারণ করে যান। কারণ যারা সিনিয়র চিকিৎসকরা আছেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা আছেন তারা তাদের প্রাইভেট প্র্যাকটিস করতে অন্যত্র চলে যান, ফলে একটি সংকট তৈরি হয় দুপুরের পরেই মোটামুটি। এবং সেই চিত্রটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমরা দেখছি। রোগীরা ওয়ার্ডগুলোতে আসলে যে পরিমাণ সেবা পেয়ে থাকেন সেটি আজকে কিছুটা বিঘ্নিত হচ্ছেন এবং তারা কম পাচ্ছেন। এবং তারা আমরা দেখেছি দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে চিকিৎসক না আসার কারণে, বা ইন্টার্ন চিকিৎসকরা আসলে একটা ওয়ার্ডে যখন রোগী আসে তখন প্রথমেই আসলে ইন্টার্ন চিকিৎসকদের মাধ্যমে সেটি মূল চিকিৎসকদের কাছে যাওয়া হয়, ফলে সেটির ক্ষেত্রে একটি দীর্ঘসূত্রিতা তৈরি হয়েছে, সময় ক্ষেপণ হচ্ছে এবং রোগীরা অপেক্ষার প্রহরটি একটু বাড়ছে। এবং আমাদের আন্দোলনকারী যে চিকিৎসকরা রয়েছেন অর্থাৎ ইন্টার্ন চিকিৎসকরা, তারা বলছেন তাদের যে দাবি, সে দাবিগুলো তারা যেহেতু এখন পর্যন্ত প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের আশ্বাস তারা পাননি, ফলে তারা তাদের কর্মসূচি এখনও বলবৎ রেখেছেন। এবং তারা বলছেন তাদের পরবর্তী কর্মসূচি তারা হয়তো সন্ধ্যার পর তারা জানাবেন এবং অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালের যে চিকিৎসকরা আছেন তাদের সাথে একটি আলাপ আলোচনা করে তারা একটি সামগ্রিক কর্মসূচি ঘোষণা করবেন। থাকুন, এবারে রাজশাহী থেকে যোগ দেবেন সহকর্মী আহসান হাবিব। অপু, চট্টগ্রামে আমরা যেমনটি দেখলাম যে এখনো কোনো আশ্বাস পাওয়া হয়নি, তারা কর্মসূচি অব্যাহত রাখছেন। রাজশাহী মেডিকেলের পরিস্থিতিও তো ঠিক একই রকম, তো সেখানকার সর্বশেষ অবস্থা জানাবেন।
এই ইন্টার্ন চিকিৎসকদের এই যে কর্মসূচি, সেই কর্মসূচি ঘোষণার যেটি তারা কার্যকর শুরু করেছে মূলত দুপুর 12টার পর থেকেই ইন্টার্ন চিকিৎসকরা তারা হাসপাতাল থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়েছে এবং রাজশাহী মেডিকেল কলেজের সামনে দুপুর 12টার পরেই তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এরপরে মূলত তারা তাদের দাবি আদায়ে রাজশাহী যে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক তার কাছে দেখা করতে গেছেন এবং সেখানে স্মারকলিপি দিয়েছেন। মূলত ইন্টার্ন চিকিৎসকরা যারা নেতৃবৃন্দ আছেন তারা বলছেন যে তাদের এই কর্মসূচিটি হচ্ছে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রাজশাহীতে পালিত হচ্ছে। আর এই কারণে এই কর্মসূচিটি কতক্ষণ চলবে সেটি নির্ভর করতেছে কেন্দ্রীয় সিদ্ধান্তের উপরে। আর এর প্রভাবে আমরা যেটি দেখতে পাচ্ছি মূলতই হচ্ছে দুপুরের পর থেকে, দুপুর 12টার পর থেকে এর প্রভাব পড়তে শুরু করেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য যদি আমি একটু জানিয়ে রাখি যে এইখানকার রোগী সংখ্যা, প্রতিদিনই রোগী থাকে প্রায় 2500 রোগী এখানে চিকিৎসা নেয়। বিভিন্ন রাজশাহী অঞ্চলের রোগীরা এখানে আছে, বিভিন্ন জেলা থেকে রোগীরা আসেন, রাজশাহী বিভাগের এবং কি কুষ্টিয়া এলাকারও রোগী এখানে আসে। তো এর যে রোগী যারা আসতেছে তাদের আসার পরে এখানে মূল কাজটি যেটি হয় প্রাথমিক পর্যায়ের যে চিকিৎসা সেটি করেন মূলত ইন্টার্ন চিকিৎসকরা। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় 350 ইন্টার্ন চিকিৎসক তারা এই কার্যক্রমে থাকে, ডিউটি পালন করেন। তো তারা যেহেতু দুপুর থেকে নেই, মূলত যারা রোগী ভর্তি হচ্ছেন এই সময়ের পর থেকে তাদেরকে এখন এক ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে। ভোগান্তিতে যদি হাসপাতাল কর্তৃপক্ষ নাও চায় ভোগান্তিতে ফেলতে তারপরেও বাধ্য হচ্ছেন। তার কারণটা হচ্ছে যে মিড লেভেলের যেসব চিকিৎসক বা অধ্যাপক যারা আছেন তাদের চিকিৎসার পরে তারা যে চিকিৎসাটি দেয় তারা পরের চিকিৎসাটি দেয়, কিন্তু এখন যারা প্রাথমিক চিকিৎসাটাও যখন মিড লেভেলের চিকিৎসকরা দিচ্ছেন এক ধরনের বাড়তি চাপ তৈরি হয়েছে এবং প্রত্যেকটা জায়গাতে যেসব ওয়ার্ডে ভর্তি আছে রোগী ভর্তি করা হচ্ছে সবখানে রোগীদের চাপ আছে, সবখানে রোগীদের এক ধরনের ভোগান্তি হচ্ছে। ভোগান্তি বলতে তারা প্রত্যাশিত সেবাটি পাচ্ছে না। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত কর্তৃপক্ষ এই বিষয়ে যথাযথ ব্যবস্থা দ্রুততম সময় নেবে, এটাই সকলের প্রত্যাশা। চট্টগ্রাম এবং রাজশাহী থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। এ বিষয়ে আরো আলোচনা করতে এবার লালমাটিয়া থেকে আমাদের সাথে যোগ দেবেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক আবু জামিল ফয়সাল। ডক্টর আবু জামিল ফয়সাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। শুরুতে আপনার কাছে জানতে চাইব, আপনিও যেহেতু দেখছিলেন প্রতিবেদনে যে চট্টগ্রাম এবং রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন, তাদের কয়েকটি দাবি দেওয়া রয়েছে, তো এই দাবি দেওয়ার বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনার এই প্রশ্নটার জন্য। আসলে এখানে আমাদের রোগীর সেবার কথা চিন্তা করলে পরে মানে ওইটাই প্রথম চিন্তা করতে হবে, এবং ওইটা যদি চিন্তা করি তাহলে কিন্তু এরকম ভাবে মানে ডেমনস্ট্রেশন করা, এরকম ভাবে রাস্তাঘাট বন্ধ করে বসে থাকা, রোগীদেরকে স্বাস্থ্য সেবা না দেওয়া, এটা বোধহয় ঠিক না। আমাদের যে ইস্যুটা যে মেডিকেল কলেজ থেকে পাশ করা, এমবিবিএস পাশ করা ডাক্তার লেখে, এবং ওই যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা নাকি স্যাকমো পদধারী তারাও ডাক্তার লেখে। এখন এই ইস্যুটা যে তারা ডাক্তার লিখতে পারবে না এবং তাদেরকে বাধা দিচ্ছে কর্তৃপক্ষ, সেই ক্ষেত্রে তখন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বসে আমাদের বোধহয় ঠিক করা উচিত যে স্যাকমোরা ডাক্তার লিখবে কি লিখবে না। স্যাকমোদেরকে ডাক্তার লেখা না লেখা নিয়ে রোগীদের সেবা ব্যাহত করাটা কোনো মতেই উচিত না। আমার মনে হয় যে আমাদের এখন যে সময়, এই সময়ে এমনিতেই আমরা রোগীদেরকে সেবা দিয়ে ওদেরকে সন্তুষ্ট করতে পারি না, সেবাটা খুবই অপ্রতুল। এখানে আমাদেরকে সর্বাত্মক ভাবে চেষ্টা করতে হবে রোগীদের সেবা দেওয়ার জন্য। এখন সেই সেবা দিতে কতটুকু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দিবে, স্যাকমোরা দিবে, তারপরে পর্যায়ে ডাক্তাররা দিবে, এখন সেইটাই বোধহয় আমাদের মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত। নট দ্যাট যে আমরা এই ডাক্তার লিখতে পারবো কি পারবো না, আর ডাক্তার না লিখলে আমাদের যে কি একদম মানে অসুবিধা হয়ে যাবে। কেননা সমাজে কিন্তু এই স্যাকমোদেরকে, সমাজে মানে আমি গ্রামের সমাজের কথা বলছি, গ্রামে কিন্তু স্যাকমোদেরকে ডাক্তার হিসেবেই জানে, এবং তারা কিন্তু সার্বক্ষণিক ভাবে ওইসব জায়গায় রোগী সেবা দেয়। যার ফলে হয় কি যে তাদেরকে ডাক্তার বলে জানলে পরে তাদেরকে কাছে সেবা নিচ্ছে,
এখন ওনারা যদি ধর্মঘটে বসে যান তাহলে তো সেবাটাই ব্যাহত হবে। তো যেটা নাকি মানে ধর্মঘটের মানে মূল মূল বিষয়টা এটা বোধহয় আলোচনার ডক্টর আবু জামিল ফয়সাল, শিক্ষার্থীরা তো বলছেন যে তারা বেশ কিছুদিন ধরে নিয়মতান্ত্রিক উপায়তে এই আন্দোলন করে আসছেন, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে এই আন্দোলন ধর্মঘটে চিকিৎসা সেবা কার্যক্রমে অনেক নেতিবাচক প্রভাব পড়ছে। তো সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ হিসেবে এসব দাবি দেওয়ার বিষয়ে কি ধরনের সমাধান হতে পারে বলে আপনি মনে করেন? হ্যাঁ, সেটি তো এখন দাবি দেওয়ার সমাধান তো রাস্তায় বসে আন্দোলন করলে তো আর হবে না। এটা সরকার সরকার যদি ঠিক মতো যদি দাবিগুলার মানে পর্যালোচনা করে দাবিটা সমাধান না করে তাহলে রাস্তায় বসে তো আর সমাধান হবে না। আমাদের এটা একটা মানে একটা ভুল একটা ধারণা যে আন্দোলন মানেই হলো রাস্তায় বসে ধর্মঘট করা, কিন্তু আন্দোলন মানে তো এটাও হওয়া উচিত যে সেই যারা নাকি এই সিদ্ধান্তগুলা নেয় তাদের সঙ্গে আলোচনা শুরু করা উচিত, তাদেরকে আলোচনার টেবিলে বসানো উচিত, তাদেরকে শোনানো উচিত এই স্যাকমোদের যে সমস্যা, যে স্যাকমোদের যে তারা যে কতটুকু সেবা দেয় মানুষকে সেটা বোঝানো উচিত। তো সেই জন্য আমি মনে করি যে এই দাবি যেগুলাই আছে এই দাবিটা কতটুকু নিরসন করা যাবে, কতটুকু সেটা ওই পলিসি মেকারদের সঙ্গে আলোচনা সাপেক্ষেই এটা সমাধান করা সম্ভব। এইখানে রাস্তায় বসে মেডিকেল কলেজের সামনে বসে এটা কিন্তু সমাধান হবে না। তো therefore আমি মনে করি যে এটা সমাধানের জন্য ওই পলিসি লেভেলে যারা আছেন তাদেরকে খুবই মানে মানে চিন্তা করতে হবে, তাদেরকে চিন্তা করতে হবে যে এটা কিভাবে করা যায়। কারণ এক সময় তারাই কিন্তু এই স্ট্যাকমোদেরকে অ্যালাউ করছিল, মানে যে ডেজিগনেশনটা, এই ডেজিগনেশনটাও তো খুবই সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার তখনই তাদেরকে বলে ফেলানো হয়েছে। এখন তো মেডিকেল অফিসার যেহেতু বলছে ওনারা ডাক্তার লিখতে শুরু করছে এবং ডাক্তার লেখাটাও কিন্তু ওনাদের কাছ থেকেই সম্মতি সাপেক্ষে ডাক্তার লিখছে। এখন যদি ডাক্তার লেখা বন্ধ করতে হয়, এইটা বন্ধ না করে কি করা যেতে পারে ওইটা আলোচনা সাপেক্ষেই আমাদের বের করে আনতে হবে। রোগীদেরকে স্বাস্থ্য সেবা ব্যাহত করে কোন রকম এই আন্দোলনের যৌক্তিকতা নাই। নিশ্চয়ই জনস্বাস্থ্যে কোনো ধরনের বিরূপ প্রভাব না পড়ুক এই সকল আন্দোলনে, এটাই সকলের প্রত্যাশা। অধ্যাপক আবু জামিল ফয়সাল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক দাবি করে দ্রুত নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। পরিস্থিতি সামাল দিতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্ব ছাড়ারও আহ্বান জানান তারা। ছিনতাই, হামলা ও ধর্ষণের প্রতিবাদে রোববার নিরাপত্তা আন্দোলন কর্মসূচি পালন করেন রাজধানীর কয়েকটি কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সম্প্রতি আলোচিত একাধিক ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ইডেন মহিলা কলেজের মূল ফটকে দাঁড়িয়ে বিক্ষোভ সমাবেশ করেন ছাত্রীরা। তারা বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি। শিক্ষার্থীদের দাবি, শুধু জানুয়ারি মাসেই দেশে 2 শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ধর্ষকদের যদি কোনো সুষ্ঠু বিচার না পায় তাহলে তারা রাস্তায় আবারও দাঁড়াতে বাধ্য হবে। তার অতি সত্বর আপনারা এটা স্টেপ নেন, যদি না নেন তাহলে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, এই যে আইন উপদেষ্টারা বসে আছেন, তাহলে এই যে চেয়ারে বসার তো কোনো মানে নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ দাবি করে দেশে দ্রুত গণতান্ত্রিক পরিবেশ তৈরির আহ্বান জানান তারা। এই অভ্যুত্থানের সামনের সারিতে রেখে নেতৃত্ব দিয়েছে সেই নারীরা আজকে ঘরের মধ্যেও সে নিরাপদ বোধ করছে না। যে রাষ্ট্র নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না সেই রাষ্ট্র আমরা চাই না, এই রাষ্ট্রপ্রধানও আমরা চাই না। ছিনতাই, ডাকাতি ও সব ধরনের অরাজকতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরাও। 24 পরবর্তী সময়ে আমরা একটি নিরাপদ বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক কোনো ধরনের অনিরাপত্তা আমরা ভুগতে চাই না। শুধু শাস্তির আওতায় নয়, তাদেরকে মুক্ত জায়গায় শাস্তি দিন, যেন সারা বাংলাদেশের জনতা দেখতে পায় ধর্ষণের শাস্তি মুক্ত অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনেও নিরাপত্তা আন্দোলন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শন করে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবি জানান। পরিপূর্ণ নিরাপত্তা না দিতে পারলে দায়িত্বরতদের সরে যাওয়ারও আহ্বান জানান তারা।
উনি যদি না পারেন, প্লিজ আপনি না পারলে আমাদের দেশকে আরো এরকম 2 দিনে 17টা থেকে 50টা ধর্ষণে নিয়ে যায়েন না। সরকারের এখন উচিত পুলিশ প্রশাসনকে একটু স্ট্রংলি হ্যান্ডেল করা। 5 আগস্ট স্বৈরাচার পতনের পরও দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় হতাশা প্রকাশ করেন তারা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুয়েট উপাচার্যের অপসারণ সহ 6 দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাস নিরাপদ না হওয়া পর্যন্ত অনলাইনে কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। সকাল 8টার দিকে ক্যাম্পাস থেকে 2টি বাসে করে 80 জন শিক্ষার্থী ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এর আগে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, সন্ত্রাসীরা চিহ্নিত, কিন্তু মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে। প্রতিনিয়ত হুমকি দেয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ক্যাম্পাস তাদের জন্য নিরাপদ নয় উল্লেখ করে আন্দোলনকারীরা বলেন, উপাচার্যের অপসারণ সহ 6 দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন তারা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে না ফেরার ঘোষণাও দেন আন্দোলনকারীরা। এদিকে 18 ফেব্রুয়ারি ক্যাম্পাসে সংঘর্ষের জেরে অচল কুয়েট। পরিস্থিতি নিয়ন্ত্রণে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা ক্যাম্পাসের ভিতরে বাইরে কোথাও সেফ নেই। আমাদের কেউ সাহায্য করছে না, আমরা অভিভাবকহীন, আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ নেই। আমরা সবাই আতঙ্কিত। বাহিরে চিহ্নিত সন্ত্রাসীরা এখন পর্যন্ত সদম্ভে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্নভাবে আমাদের হুমকি দিয়ে যাচ্ছে। আমরা যতদিন না সেফ ফিল করতেছি এবং প্রশাসন আমাদের সুরক্ষার কোনো ব্যবস্থা নিচ্ছে, ততদিন আমরা এখানে ফিরে আসবো না। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয় হচ্ছে চরমপন্থী সংগঠনগুলো। ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ, বালুঘাট দখলে নিতে সশস্ত্র হামলা ও হত্যাকাণ্ডের মাধ্যমে উপস্থিতির জানান দিচ্ছেন নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসীরা। ফলে নতুন করে আতঙ্কে সাধারণ মানুষ। তবে চরমপন্থীদের নিয়ন্ত্রণে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার রাতে ঝিনাইদহের শৈলকুপায় 3 জনকে গুলি করে হত্যার দায় স্বীকার করে নিষিদ্ধ সংগঠন জাসদ গণবাহিনী। দাবি করা হয়, খুন, গুম ও ধর্ষণে জড়িত থাকায় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা হানিফ সহ 3 জনকে হত্যা করা হয়েছে। হানিফের সহযোগীদেরও হুমকি দেয়া হয়। 3 খুনে কুষ্টিয়ার জাসদ গণবাহিনীর দায় স্বীকারের ঘটনায় আতঙ্কে সাধারণ মানুষ। স্থানীয়রা বলছেন, ঠিকাদারি কাজসহ এলাকার নিয়ন্ত্রণ নিতে অপরাধ সংঘটিত করছে সংগঠনগুলো। অনেক বছর ধরে এই কর্মকাণ্ডগুলো ছিল না, তো আবার এই সন্ত্রাসী গ্রুপটা মাথাচাড়া দিয়ে উঠেছে। গণমাধ্যমের বা অনলাইন মাধ্যমে যে সমস্ত জানাচ্ছে জনগণের কাছে, এগুলো জনগণের ভিতরে একটা ভীতি সঞ্চার হচ্ছে। 3 জনকে হত্যার পর চুয়াডাঙ্গা সহ খুলনা বিভাগের কয়েকটি জেলার বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতাকর্মীরা আতঙ্কিত। যদিও পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হুমকি স্বরূপ কিছু কথাবার্তা বলা হয়েছে, যেটা আজকের সামাজিক যে অবস্থা, এই অবস্থার মধ্যে সবাইকেই একটা চিন্তার মধ্যে রাখা হয়েছে। ঝিনাইদহে একটা ঘটনা ঘটেছে, একটা বাহিনীর নামে 3 জনকে হত্যা করা হয়েছে বলে আমরা মিডিয়াতে দেখেছি। আমরা এ সম্পর্কে কাজ করছি। এখনো পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় আমাদের কাছে অফিসিয়ালি এরকম কোনো তৎপরতা আছে বলে আমাদের কাছে কোনো তথ্য নাই। জাসদ গণবাহিনীর হুমকিতে আতঙ্কিত নয় মাগুরাবাসী। তবে বারবার হত্যাকাণ্ড ঘটলে জনজীবনে প্রভাব পড়তে পারে। চরমপন্থীদের তৎপরতা বন্ধে অভিযান চালানোর আহ্বান তাদের। আমাদের প্রশাসনের কাছে আকুল আবেদন যে আমাদের মাগুরাতে জন্য এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। নিষিদ্ধ চরমপন্থী সংগঠনের উত্থান রোধে যশোরে নাগরিক সমাজের সাথে জরুরি সভা করেছে প্রশাসন। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নওগাঁর পত্নীতলায় মাঝ রাস্তায় গাছ ফেলে বিটিআরসি বাস ও মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। গতরাত 12:15টার দিকে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, নওগাঁ নজিপুর সাপাহার সড়কের পত্নীতলায় রাস্তায় গাছ ফেলে বিআরটিসি বাস ও মাইক্রোবাস থামিয়ে দেয় ডাকাতরা। এ সময় একদল মুখোশধারী দুর্বৃত্ত বাসের দরজা জানালায় গ্লাস ভেঙে বাসে প্রবেশ করে। অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল নিয়ে যায়। পরে চালককে মারধর করে লুট করা হয় পেছনের মাইক্রোবাসটিও।
5 আগস্টের পর রাজনৈতিক ছত্রছায়ায় চাঁদাবাজি বন্ধ হওয়ায় চুরি ছিনতাই সহ আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক KKM শহীদুর রহমান। রমজানে অর্থ লেনদেন বাড়ায় অপরাধের ঝুঁকিও বাড়ে, তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে জানান তিনি। গতরাতে ড্যামরার মাতুয়াইলে চেকপোস্ট পরিদর্শনে এসে তিনি বলেন, এসব বন্ধে মাঠে থাকছে তল্লাশি দল। ধর্ষণ, চুরি বা ডাকাতির মতো কোনো ঘটনার খবর পেলে তা দ্রুততার সঙ্গে র্যাবকে জানানোর আহ্বানও তার। 5 আগস্টের আগে যারা চাঁদাবাজিতে জড়িত ছিল তাদের আয়ের পথ বন্ধ থাকায় এখন তারা ডাকাতি, ছিনতাইয়ে জড়াচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি র্যাবও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে বলে জানান KKM শহীদুর রহমান। 5 আগস্টের পূর্বে এরা হয়তো একটি রাজনৈতিক ছত্রছায়ায় থাকতো, সেই তাদের সাথে অন্য এই ধরনের চুরি ডাকাতি ছিনতাই ব্যতীত তারা হয়তো বিভিন্নভাবে অপ্রকাশ্যে যে চাঁদাবাজিগুলো করতো সেগুলি এখন নাই। এখন কোনো রাজনৈতিক ছত্রছায়ায় কেউ এই ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারতেছে না, এই জন্য হয়তো এরা এই ধরনের অপরাধমূলক কার্যকলাপের সাথে সম্পৃক্ত হচ্ছে। কায়েমি স্বার্থে যেন পুলিশ দলদাসে পরিণত না হয় সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজশাহীর শারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এই নির্দেশ দেন তিনি। নবীন পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্ব, আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের আহ্বান জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সমাপনী কুচকাওয়াজে 38তম BCS পুলিশ ব্যাচের 3 জন ও 40তম BCS পুলিশ ব্যাচের 57 জন প্রশিক্ষণার্থী অংশ নেন। কায়েমি স্বার্থ যেন আপনাকে তাদের দলদাসে রূপান্তরিত করতে না পারে, সেই জন্য সর্বদা সতর্ক থাকতে হবে। সরকারি কর্মকর্তা হিসাবে আপনাদের কাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য থাকবে। এসব তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকুন এবং নিশ্চিত করুন যেন কোনো গোপন বা সংবেদনশীল তথ্য যেন জনসমক্ষে না আসে। বিতর্কিত 3 সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা সাবেক 22 ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। 33 জনকে করা হয় OSD। তবে বিশ্লেষকরা মনে করেন এসব কর্মকর্তার সবাই পতিত সরকারের সহযোগী নয়। কেউ কেউ বাধ্য হয়েছেন বিতর্কিত ভোট করতে। জেলা প্রশাসকদের স্বাধীনভাবে কাজ করতে লেজুর বৃত্তির রাজনীতি থেকে দূরে রাখারও পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। নজিরবিহীন একতরফা 2014 জানুয়ারির নির্বাচন। ব্যাপক কারচুপির এই ভোট বয়কট করে বিএনপি জামাত। 300 আসনের 154টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীদের বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর 2018 সালে দিনের ভোট রাতে আর 24-এ ডামি নির্বাচন করে আওয়ামী লীগ সরকার। এসব নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন 21 ডিসিকে বাধ্যতামূলক অবসর ও একজনকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে জিতিয়ে আনার সহযোগী এসব কর্মকর্তার ভূমিকা বিবেচনায় এ সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এর আগে বুধবার OSD করা হয় 33 জনকে। বিশ্লেষকরা বলছেন এসব কর্মকর্তার সবাই ফ্যাসিস্টদের সহযোগী নয়, কেউ কেউ বাধ্য হয়েছেন এ কাজে। বিগত সরকারে সব ডিসিরা প্রোঅ্যাক্টিভলি কোলাবোরেট করেননি, কিছু ছিলেন যারা প্যাসিভলি কোলাবোরেট করেছেন। যদিও রেজাল্ট দুই ক্ষেত্রে একই রকম হতে পারে, বাট অ্যাকাউন্টেবিলিটি কিন্তু দুরকম। এদিকে খালি হওয়া পদগুলোতে আদালতের রায়ে নিয়োগ পাওয়া 27তম BCS এর কর্মকর্তাদের পদায়নে জটিলতার কথা তুলে ধরেন বিশ্লেষকরা। জানান বেতন ভাতার সমাধান হলেও দক্ষতার ঘাটতি কাটানো চ্যালেঞ্জ হবে। যেই কর্মকর্তা কর্মচারী বা যিনি 27তম BCS এ জয়েন করতেন, ওনার ব্যাচে যিনি এখন বর্তমান কর্মরত আছেন, ওনার যে এফিসিয়েন্সি, ওনার যে দক্ষতা, ওনার যে ট্রেনিং, ওনার যে একটা ওরিয়েন্টেশন, আজকে যিনি জয়েন করবেন তার মাধ্যমে কি পাওয়া সম্ভব হবে? এটা একটা বিশাল বড় একটা বৈষম্য এখানে তৈরি হয়ে গেছে। পতিত সরকারের সময় বিতর্কিত কর্মকাণ্ডে যুক্ত থাকা কর্মকর্তাদের শাস্তির আওতায় আনতে হবে বলেও মন্তব্য বিশ্লেষকদের। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের করা আবেদনের শুনানি 2রা মার্চ।
সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চ শুনানির জন্য এই দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের আবেদনের সাথে যুক্ত করে শুনানির জন্য আজ সময় চান দুদকের সিনিয়র আইনজীবী আসিফ হাসান। পরে আগামী রোববার শুনানির দিন নির্ধারণ করা হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 2018 সালে খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড ও 10 লাখ টাকা অর্থদণ্ড দেয় বিচারিক আদালত। রায়ের বিরুদ্ধে একই বছরের 18 নভেম্বর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 6ই আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার দণ্ড মওকুফ করে খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি মঙ্গলবার সকালে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের আবেদনে এই দিন ধার্য করে উচ্চ আদালত। এদিকে সেদিনই 13 বছর ধরে কারাগারে থাকা আজহারুলের মুক্তির দাবিতে গণ অবস্থান কর্মসূচি দিয়েছে জামায়াত। ৭১ মানবতা বিরোধী অপরাধে 2014 সালে জামাত নেতা এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে রায় পুনর্বিবেচন আবেদনেও 2019-এ মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। রাজনৈতিক পট পরিবর্তনে রায় পুনর্বিবেচনা চেয়ে আবারও হয় আবেদন। নানা সভা সমাবেশে তিনি মুক্তি না পেলে স্বেচ্ছায় কারাবরণের কথাও বলেন জামাত আমির। দয়া করে তাকে এখনই মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। যদি মুক্তি না দেন, বাংলাদেশ জামাতে ইসলামীকে সরাসরিভাবে আককরি করতে এই দেশের 3 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করেন। এই 3 কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। অবশেষে এই জামাত নেতা রিভিউ শুনানি দ্রুত করতে আপিল বিভাগে আবেদন করেছেন অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর। আর এই শুনানি হতে পারে মঙ্গলবার। এদিকে সেদিনই 13 বছর ধরে কারাগারে থাকা আজহারের মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে রেখেছে জামাত। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সাথে আরো যা দেখবেন। দেশের কয়েক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, দিনাজপুর ও রংপুরে বজ্রপাতে 2 জনের মৃত্যু। আশুলিয়ায় আবারও সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ শিশু ও দম্পতিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। দীর্ঘ 19 বছর পর আগামীকাল গোপালগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে বিএনপি সমাবেশ সফল করতে এরই মধ্যে শেষ হয়েছে প্রস্তুতি। আগামীকাল শহরের পৌর পার্কে সকাল 10টায় সমাবেশ হবে। জেলার বিভিন্ন স্থানে ব্যানার ও ফেস্টুনে টাঙানো এবং সড়কে সড়কে নির্মাণ করা হয়েছে তোরণ। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন ও কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। সভায় অন্তত 40,000। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।